থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা নামটা শুনলেই কেমন জানি মনে হয়, তাই না? যেন খুব কঠিন জটিল একটা বিজ্ঞানের বিষয়। কিন্তু যদি বলি রোজ সকালে আমাদের চায়ের কাপটা যে ঠান্ডা হয়ে যায়, তার পেছনেও এই নিয়মগুলোই কাজ করছে। চলুন আজ এই খুব সাধারণ একটা ঘটনার আড়ালে যে অসাধারণ বিজ্ঞানটা লুকিয়ে আছে সেটাই একটু ঘেঁটে দেখা যাক। প্রশ্নটা খুবই সহজ, তাই না? আরে বাবা, গরম চা রাখলে তো ঠান্ডা হবেই, এটা তো আমরা সবাই জানি। কিন্তু কেন? বিজ্ঞানের চোখে দেখলে এই মামুলি ঘটনার পেছনেও কিন্তু মহাবিশ্বের কয়েকটা বিশাল নিয়ম কাজ করে। তো চলুন এই রহস্যটারই উত্তর খোঁজা যাক। যে কোনো রহস্য সমাধান করতে গেলে আগে তার ক্লুগুলো চিনতে হয়। আমাদের এই রহস্যের প্রধান দুটো ক্লু হল তাপ আর তাপমাত্রা। শুনতে প্রায় একই রকম লাগলেও এদের মধ্যে কিন্তু বেশ বড় একটা তফাৎ আছে। চলুন আগে সেই ব্যাপারটা একটু পরিষ্কার করে নিই। আচ্ছা, এভাবে ভাবুন তো, তাপ হলো শক্তির একটা প্রবাহ, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে চলা একটা স্রোতের মতো। আর তাপমাত্রা তাপমাত্রা হলো কোনো একটা মুহূর্তে ওই জায়গার শক্তির লেভেলটা ঠিক কতটা। মানে সহজ কথায় বলতে গেলে তাপ হলো কারণ আর তাপমাত্রা হলো তার ফল। তাপমাত্রা আসলে ঠিক করে দেয় যে তাপের স্রোতটা ঠিক কোন দিকে বইবে। এটা প্রকৃতির একটা অলিখিত নিয়ম। শক্তি সবসময় বেশি লেভেল থেকে কম লেভেলের দিকেই যায়। ঠিক যেমন জল সবসময় উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে গড়িয়ে পড়ে, ব্যাপারটা অনেকটা সেরকমই। আর যখন এই শক্তি দেওয়া নেওয়া চলতে চলতে দুটো জিনিসের তাপমাত্রা একদম সমান হয়ে যায়, তখন কি হয়? তখন তাপের প্রবাহটা থেমে যায়। এই যে একটা শান্ত অবস্থা, একেই বিজ্ঞানের ভাষায় বলে তাপীয় সাম্যাবস্থা বা থার্মাল ইকুইলিব্রিয়াম। আমাদের চায়ের কাপটাও আসলে ঠিক এটাই করতে চায়, তার চারপাশের বাতাসের সাথে একটা বোঝাপড়ে আসতে চায়। এই যে একটা জিনিস আরেকটা জিনিসের সমান তাপমাত্রায় আসতে চায়, এর পেছনে খুব সাধারণ কিন্তু দারুণ শক্তিশালী একটা আইন কাজ করে। বিজ্ঞানীরা একে বলেন তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বা জিরোথ ল। নামটা একটু অদ্ভুত, তাই না? চলুন দেখি এর ভেতরের বিষয়টা আসলে কতটা সোজা। আচ্ছা, ধরুন আমাদের কাছে তিনটে বস্তু আছে, এ, বি আর সি। এখন যদি এ বস্তুটার তাপমাত্রা সি বস্তুটার সমান হয়, মানে ওরা তাপীয় সাম্যাবস্থায় থাকে, এবং বি বস্তুটার তাপমাত্রাও যদি ওই একই সি বস্তুটার সমান হয়, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? খুব সহজ যুক্তি, তাই না? যদি এ আর সি সমান হয়, আবার বিও সি এর সমান হয়, তাহলে এ আর বিকে তো একে অপরের সমান হতেই হবে। এটাই হলো শূন্যতম সূত্র। আর এই একদম সাধারণ নীতির ওপর ভিত্তি করেই কিন্তু পৃথিবীর সব থার্মোমিটার কাজ করে। এখানে সূত্রটার আনুষ্ঠানিক রূপটা দেওয়া আছে। যদি দুটো সিস্টেম তৃতীয় কোনো সিস্টেমের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে তারা নিজেরাও পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। আমাদের চায়ের কাপ আর ঘরের বাতাসও ঠিক এই নিয়ম মেনেই একটা কমন তাপমাত্রায় পৌঁছাতে চাইছে। বেশ, তাহলে আমরা বুঝলাম যে চা ঠান্ডা হয়ে পরিবেশের তাপমাত্রার সমান হতে চায়। কিন্তু প্রশ্নটা হলো, চায়ের ভেতরের যে তাপশক্তিটা, সেটা আসলে কোথায় উধাও হয়ে যায়? এই প্রশ্নের উত্তর দেয় তাপগতিবিদ্যার প্রথম সূত্র। প্রথম সূত্রটা আসলে একদমই নতুন কিছু না। এটা শক্তির নিত্যতা সূত্রেরই একটা বিশেষ রূপ। এই সূত্রটা বলে, শক্তিকে কখনো বানানো বা ধ্বংস করা যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে পাল্টে দেওয়া যায়। মানে চায়ের তাপশক্তিটা হারিয়ে যায় না, শুধু তার জায়গাটা বদলে যায়। ভাবুন, কোনো একটা সিস্টেমে আমরা বাইরে থেকে কিছুটা তাপশক্তি দিলাম। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডেল্টা কিউ বা ডেল্টা কিউ। এই শক্তিটা কিন্তু হারিয়ে যায় না, বরং দুটো খুব জরুরি কাজ করে। এই শক্তির একটা অংশ সিস্টেমের নিজের ভেতরের শক্তি, মানে ডেল্টা ইউ বা ডেল্টা ইউ, বাড়াতে কাজে লাগে। সোজা কথায় সিস্টেমটাকে গরম করে তোলে। আর বাকি অংশটা পরিবেশের ওপর কোনো কাজ বা ডেল্টা ডাব্লিউ, মানে ডেল্টা ডাব্লিউ করতে খরচ হয়ে যায়। আমাদের চায়ের ক্ষেত্রে তাপশক্তিটা, মানে ডেল্টা কিউ, চায়ের কাপ থেকে বেরিয়ে গিয়ে চারপাশের বাতাসের ভেতরের শক্তি বা ডেল্টা ইউ বাড়িয়ে দেয়। তাহলে পুরো সমীকরণটা দাঁড়ায় ডেল্টা কিউ ইজ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। এটা অনেকটা শক্তির একটা ব্যালেন্স শিটের মতো। যে পরিমাণ শক্তি সিস্টেমে ঢুকবে, ঠিক সেই পরিমাণ শক্তি অন্য কোনো রূপে বেরিয়ে যাবে বা জমা থাকবে। এক ফোঁটাও এদিক ওদিক হবে না।
আচ্ছা, আমরা এখন জানি যে শক্তি সংরক্ষিত থাকে আর এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কিন্তু সবথেকে বড় প্রশ্নটা হলো তাপ কেন সবসময় গরম চা থেকে ঠান্ডা বাতাসের দিকেই যায়? উল্টোটা কেন হয় না? মানে ঠান্ডা বাতাস থেকে তাপ এসে চাকে আরও গরম করে দেয় না কেন? এর উত্তরটাই লুকিয়ে আছে দ্বিতীয় সূত্রে। এই দ্বিতীয় সূত্রটাই মহাবিশ্বের সব ঘটনাকে একটা নির্দিষ্ট দিকে ঠেলে দেয়, যাকে বলা হয় সময়ের তীর। আর এই সূত্রের হাত ধরেই আমাদের পরিচয় হয় একটা দারুণ রহস্যময় ধারণার সাথে, যার নাম হল এনট্রপি। এনট্রপি জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা হলো কোনো সিস্টেমের ভেতরের বিশৃঙ্খলা বা এলোমেলো অবস্থার একটা মাপ। যে সিস্টেম যত বেশি অগোছালো বা বিশৃঙ্খল, তার এনট্রপিও তত বেশি। আর মহাবিশ্বের এটাই হলো মূল নিয়ম। যে কোনো স্বতঃস্ফূর্ত ঘটনায় মোট এন্ট্রপি সবসময় বাড়তেই চায়। মানে প্রকৃতি গোছানো অবস্থার চেয়ে অগোছালো অবস্থা বেশি পছন্দ করে। গরম চায়ের কাপে শক্তিটা এক জায়গার জমাট বেঁধে থাকে, এটা একটা গোছানো অবস্থা। আর যখন সেই শক্তি চারপাশের বাতাসে ছড়িয়ে পড়ে, তখন পুরো সিস্টেমটা আরও বেশি অগোছালো হয়ে যায় আর মোট এন্ট্রপি বেড়ে যায়। তাহলে চলুন সবটা একবার মিলিয়ে দেখি। 0তম সূত্র আমাদের বলছে চা আর পরিবেশ তাপীয় সাম্যাবস্থায় আসতে চায়। প্রথম সূত্র নিশ্চিত করছে যে চায়ের তাপ শক্তিটা হারিয়ে যাচ্ছে না, বরং বাতাসে চলে যাচ্ছে। আর সবশেষে দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করছে যে এই শক্তির প্রবাহটা সবসময় গরম থেকে ঠান্ডার দিকেই হয়, কারণ এতেই মহাবিশ্বের মোট বিশৃঙ্খলা বা এনট্রপি বাড়ে। এক কাপ চায়ের ঠান্ডা হওয়ার মতো একটা সাধারণ ঘটনা যদি মহাবিশ্বের এত বড় নিয়ম মেনে চলে, তাহলে একটা বিশাল প্রশ্ন কিন্তু মাথায় আসে। যদি সবকিছুই তাপীয় সাম্যাবস্থার দিকে যেতে থাকে আর এনট্রপি বাড়তেই থাকে, তাহলে কি একদিন পুরো মহাবিশ্বের শক্তি সবখানে সমানভাবে ছড়িয়ে পড়বে, যখন আর কোনো কাজ করার মতো শক্তি বাকি থাকবে না? মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি কি তাহলে এক ধরনের তাপীয় মৃত্যু? ভাবার মতো বিষয়, তাই না?